আর্মি গুলি করতেছে, লোক মারা যেতেছে, অনেক না, 4 জন 3 জন, কেউ বলে থাকেন যে আরো 2-1 জন বেশি হয়তো আহত হয়ে থাকতে পারেন। সেই ক্ষেত্রে উপদেষ্টারা যখন তারা এটা দেখতেছিলেন তখন তারা মনে করছেন যে কাজটা ঠিকই আছে, মানে তারা তো এটা বন্ধ করতে বলেন নাই। দেখেন, কারো তো বলার দরকার না যে বন্ধ করেন কিংবা কন্টিনিউ করেন, তাহলে তো 3 জন বা 4 জন তারা মনিটরিং করে কি 400 হতে পারে, তারা মনিটরিং করে কি 300 বা 400 হতে পারে। রাইট, তারা মনিটরিংটা কি করতেছিলেন? ওনাদের একটা দায়বদ্ধতা আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে যে ওনাদের লোকজনদেরকে এখন অনেকে ট্রল করেন, হ্যাঁ, কি শাপলা না এপিসি, কিন্তু মানে শাপলা না ট্যাঙ্ক। না, কিন্তু মানে অসীম ভাই, আমি ফৌজদারি কার্যবিধি, অসীম ভাই, আমি ফৌজদারি কার্যবিধি যতটুকু আপনি তো ম্যাজিস্ট্রেট ছিলেন, আমি ফৌজদারি কার্যবিধি যতটুকু বুঝি, ছিলেন। আমি যদি ফৌজদারি কার্যবিধি যতটুকু বুঝি, মাঠে যেটা হইতেছে সেটা একজন স্বরাষ্ট্র উপদেষ্টা তার আরো 2 জন উপদেষ্টা নিয়ে মনিটর করবেন, দ্যাট অ্যালার্মস এ বেল। সাংঘাতিক রকমের ঘন্টা, কিন্তু আপনি কিন্তু কোর্টে এইটাকে আপনি মানে পার করতে পারবেন না, কিন্তু যদি বাংলাদেশে কোনোদিন ন্যায় বিচার হয় আপনি এটা করতে পারেন না। এবং এটা আপনি নাম দিতে পারেন না যে আপনি মনিটর করতেছেন, আপনি খোঁজ রাখতে পারেন, আপনি নাম দিতে পারেন না। আপনি একজন প্রথিতযশা ফৌজদারি লয়ার, আপনি জানেন যে তাহলে এটারে কি মিন হয় সেটা তো আপনি বুঝতে পারতেছেন। মানে আমি কি এটা ভিডিও গেম দেখতেছি, আমি এখানে বসে বসে ওরে কোমুক গুলি কর অথবা গুলি করিস না। না এখন দেখেন ক্যান দে ডু দ্যাট, মানে আপনি আমারে বলেন ক্যান দে ডু দ্যাট? না, এই বিষয়টা আমি আসলে মনে করেন যে আমার মন্তব্য করার খুব একটা বেশি কিছু নাই। যে গোপালগঞ্জে যে ঘটনা ঘটলো সেটাতে প্রশাসনের ব্যর্থতা দেখেন কিনা, প্রশাসনের দায় দেখেন কিনা, এনসিপির এই রাজনৈতিক কার্যক্রমকে সঠিক বলে মনে করেন কিনা যে রাজনৈতিক কার্যক্রমটা গোপালগঞ্জে অভিমুখে ছিল, এবং সর্বশেষে আপনি এটা মনে করেন কিনা যে যদি সরকার মানে সরকারের যদি কোনো দায় বা দায়িত্ব থাকে তাহলে সেইটা কি যোগ্যতার অভাবে বা সামর্থ্যের অভাবে নাকি তাদের ইচ্ছাকৃত? ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, আপনি যদি একটু বলতেন। গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে নগ্ন নেককারজনক, এটার জন্য তো রাষ্ট্র দায়ী, রাষ্ট্র দায়ী। আবার মুসলমানদের কেবলা তো হলো গিয়ে আপনার সৌদি আরব, বাংলাদেশ আওয়ামী লীগের কেবলা হচ্ছে যে গোপালগঞ্জ। আমি প্রথম কথাটাই মনে করি যে রাজনৈতিক দল হিসেবে যে কোনো বড় রাজনৈতিক দল কিংবা পুরনো রাজনৈতিক দল দায়িত্বশীলতার পরিচয় যদি দেন তাহলে তারা সব সময় অ্যাভয়েড করবেন গোপালগঞ্জের মতো একটা জেলাকে বাদ দিয়ে তাদের কর্মসূচি শুরু করা। আমি একথা বলছি না যে আমার কর্মকাণ্ড কি তাহলে বাংলাদেশে ওই গোপালগঞ্জ পর্যন্ত বাদ দিয়ে রেস্ট্রিক্টেড না। 68,000 বর্গমাইলের এই বাংলাদেশে প্রত্যেকের সমান অধিকার আছে। আমরা প্রত্যেকেই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বর্গ ইঞ্চিতে আমাদের অধিকার আছে, কিন্তু বিষয়টা সে জায়গাতে না, এখানে আবেগের একটা বিষয় কাজ করে। এখন আমি যদি মনে করি যে এই যে দায়িত্বহীনতা কিংবা দায়িত্বশীলতার পরিচয় দেবার কথা, সেটা কি শুধু এককভাবে গোপালগঞ্জের প্রশাসন যথেষ্ট ছিল? আমি মনে করি নিঃসন্দেহে না। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সে সময়ও কিন্তু 15 বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে কোন কোন জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা থানা ঘেরাও করে রেখেছিল। তার কারণটা ছিল কিরকম? সাংগঠনিক যে শক্তি, অবস্থান এবং অবকাঠামো জেলার সমস্ত কিছু মিলিয়ে দেখা গেছে যে পুলিশ প্রশাসন কিংবা অন্যান্য যে সমস্ত আইন প্রয়োগকারী সংস্থা ছিল তারাও দেখা যাচ্ছে যে পেরে উঠতো না। তো সেদিক থেকে আপনি যদি গোপালগঞ্জকে কনসিডার করেন, সেখানে শেখ মুজিবুর রহমান সাহেবের সমাধিস্থল রয়েছে। সঙ্গত কারণে কেউ যদি বলে যে গোপালগঞ্জ অভিযানে যাচ্ছি বা আপনার গোপালগঞ্জ দখল করতে যাচ্ছে, মানে বডি ল্যাঙ্গুয়েজ যেটা পারসেপশন উই রিসিভ ফ্রম দ্য ওয়ার্ডিং, সেটা কিন্তু একটু এক ধরনের আপনার এটাকে কি বলে অস্থিতিশীল অবস্থা বা আপনার যেটাই আমরা রাজনৈতিক পরিভাষায় যেটাই বলেন না কিন্তু উত্তপ্ত করে একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে। ব্যারিস্টার অসীম, অসীম ভাই, আমি আসলে মাসুদ ভাইকে, আপনি যেহেতু একটু ব্যক্তিগত জায়গা থেকে শুরু করলেন, আমি একটু এটা আমারও একটু বলা উচিত। মাসুদ ভাই, অসীম ভাই ইউনিভার্সিটিতে আমাদের নেতা ছিলেন, মানে আমি ছাত্রদল জীবনে করি না, এটাতে আবার ভুল বোঝাচ্ছে, কিন্তু অসীম ভাই যেহেতু ছাত্র নেতাই ছিলেন, অসীম ভাই আপনি আমার লিডার, এটাতে আমার ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আমি ছাত্রদল জীবনে করি না, কিন্তু ঘটনা হইতেছে অসীম ভাই লিডার হিসেবে আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি মনে করতেছেন যে এনসিপি আসলে এই প্রোগ্রামটা 16 জুলাই না করলে ঠিক হইতো নাকি কখনোই না করলে ঠিক হইতো? মানে এনসিপির এটা করাই উচিত হয় না? আমি একটু আসি, এনসিপি করতে পারতো। দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু 5ই আগস্ট 2024 অব্যবহিত পরে একটা প্রোগ্রাম করেছিল যেখানে স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট জিলানিকে আপনার ন্যাক্কারজনক নগ্নভাবে হামলা করা হয়েছে। তার শিশু সন্তান, তার স্ত্রী, তাদেরকে আমি হসপিটালে দেখতে গেছি, তারাও কিন্তু মারাত্মকভাবে আপনার জখম হয়েছিল, তারাও কিন্তু হত্যাকাণ্ডের শিকার হতে পারত। আমি সে কারণেই বলছি যে গোপালগঞ্জ জায়গাটা আওয়ামী লীগের জন্য কেবলা, আওয়ামী লীগের
তো সেক্ষেত্রে অবশ্যই এনসিপির তো অধিকার আছে যে কোনো জায়গায় যে কোনো রাজনৈতিক দলের যে নিষিদ্ধ না সে সেখানে যেতে পারবে। এখন আপনি যদি বলেন যে নিষিদ্ধ আওয়ামী লীগ তাদেরকে আক্রমণ করেছে, না গোপালগঞ্জের অধিবাসীরা আক্রমণ করেছে, এটা একটা বিতর্কের বিষয়, ডিবেটের বিষয়। কেন বলছি দেখেন অসীম ভাই, আপনি যদি মানে মানে আমরা আসলে আলোচনার শুরুর পর্যায়ে আপনি যদি বিষয়টা পরিষ্কার করতেন যে মানে ঠিক আছে মানে স্বেচ্ছাসেবক দলের লোকে একজন নিহত হয়েছেন, গোপালগঞ্জের ক্ষেত্রে আওয়ামী লীগের বিশেষ রকম শক্তি এবং আবেগের জায়গাও রয়েছে, তো সেই ক্ষেত্রে কি এনসিপির এই কর্মসূচিটা না করাই উচিত ছিল? মানে এটা করাটাই ঠিক হয়, অ্যাভয়েড করতে পারতেন না, ওনারা করতে পারতেন। এবং আপনি চাইতেছেন যে গোপালগঞ্জ, আমি আপনাকে বলি না না আমি আপনাকে একটা উদাহরণ দেই, বিএনপি কিন্তু তারপরে অনেকগুলো প্রোগ্রাম করেছে সেখানে, সেলিমুজ্জামান, শামা ওবায়েদ সহ বিএনপির এমনকি ছাত্র দলের পক্ষ থেকে ইন্ডিভিজুয়ালি প্রোগ্রাম করেছে। এটা আপনার পর্যায়ক্রমে সম্ভব। একটা কথা বলি যে এনসিপি করেছেন যারা অপেক্ষাকৃত তরুণ ভাই বোনরা, আমি তাদেরকে সাধুবাদ জানাই, তারা যে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আমি সবসময় চেয়েছিলাম যে অঙ্কুরেই যেন কেউ ঝরে না পড়ুক, কিন্তু ওনাদের কর্মকাণ্ডটা দেখে মনে হয়েছে যে ওনাদের প্রত্যাশার থেকে প্রাপ্তিটা এত বেশি হয়ে গেছে যে ওনাদের অবস্থাটা অনেক সময় যে গায়ে মানে না আপনি মোড়ল, এমন ধরনের একটা না না কিন্তু অসীম ভাই, আপনারা তো মোড়ল, ওরা তো গায়ে মানে না আপনি মোড়ল, আপনারা তো মোড়ল, কিন্তু 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 আমি জিনিসটা আমি বলতেছি যে ওরা যখন আক্রান্ত হইল বা এই জিনিসটা নিয়ে ওরা যে আক্রান্ত হয়েছে এটা যে বিএনপি স্বীকার করছে, মানে আমি তর্কের জায়গাটা না, বিএনপির নিন্দা বলছে, বিবৃতি দিচ্ছে, যথাসময়ে পাশে থাকার কথা বলছে, এটা সবকিছু ঠিক আছে, কিন্তু কিন্তু গোপালগঞ্জে যখন তারা আক্রান্ত হয় আপনাদের ওইখানে কিন্তু একটা সিস্টেমেটিক একটা ফোর্স আছে, সিস্টেমেটিক একজন সমর্থক বাহিনী আছে, তারা কেউ গিয়া কিন্তু এনসিপির পাশে এসে দাঁড়ায় নাই। এটা কেন? কারণ হচ্ছে আপনারা এনসিপির অপছন্দ করেন। আমি আপনাকে বলি অপছন্দের কোনো বিষয় না, অপছন্দের কোনো বিষয় এখানে কিন্তু নেই। আমি একটা কথা বারবার বলেছি এবং আমাদের দল থেকেও বলা হয়েছে যে তারা বয়সে অপেক্ষাকৃত ভাবে তরুণ, রাজনৈতিক দল হিসেবে তারা নবীন, তাদের অভিজ্ঞতার আরো প্রয়োজন আছে। সে জায়গাতে তাদের অ্যাওয়ারনেসটা জাগানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আমি বারবার বলেছি, এমনকি আমাদের দলের কোন সিনিয়র নেতা যদি তাদেরকে কটাক্ষ করে কোনো কটু মন্তব্য করে থাকেন সেখানে আমি বলেছি যে আমাদের সংযমের পরিচয় দেওয়া উচিত, তাদেরকে উৎসাহ জাগানো উচিত। তাদের সঙ্গে আমাদের ডিফারেন্সটা কোথায়, বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে আমাদের ডিফারেন্সটা কোথায়? আসেন না সবাই একসঙ্গে তো আন্দোলন করেছি দীর্ঘ 16-17 বছর, তাহলে আপনার 16-17 মাসের জন্য এক জায়গায় বসে ফেসিস্টকে মোকাবেলা করার জন্য, কিংবা ফেসিস্ট যেন সুযোগ না পায় সমৃদ্ধ একটা বাংলাদেশ আইনের কারণ হচ্ছে কি জানেন অসীম ভাই, কারণ হচ্ছে আপনারা যেহেতু বুঝে ফেলছেন যে আপনারা ক্ষমতায় যাবেন, সেই জন্য আপনারা কাউকে আর এখন ঠিক সমান মর্যাদা দিতে চান না, আপনারা তাদেরকে কারো সহযোগী, কারো সহকারী। না খালেদ ভাই, না তাই বিএনপি এটা ভুল। এই আমি আপনাকে একটা কথা বলি, দেখুন 5ই আগস্ট যদি এদেশে না হতো তার আগে কিন্তু রাষ্ট্রধর্মের 31 দফা সংস্কার কর্মসূচি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব যুগপৎ আন্দোলনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছেন। 2016 সালে আমার দলের নেত্রী রূপকল্প 2030 দিয়েছিলেন। 27 দফা কর্মসূচি বিএনপির একক কর্মসূচি ছিল, সেখানেও কিন্তু আপনার যে সরকার গঠনের যদি সুযোগ পায়, জনগণ যদি পছন্দ করে, তাহলে যুগপৎ আন্দোলন বলেন, গণতান্ত্রিক আন্দোলন বলেন, ফেসিস্ট বিরোধী আন্দোলন বলেন, সেই আন্দোলনের প্রত্যেকটা শরিক দলকে নিয়ে জাতীয় সরকারের প্রস্তাবনা আমার দলের নেতা জনাব তারেক রহমান সাহেব দিয়ে সেটা তো দিবেনি, সেটা তো দিবেনি, মানে আমি আমার সঙ্গে আরো 10টা দল আসলে অসুবিধা কি? শেখ হাসিনাও তো বিরোধী দলকে সেটা দেবেন না। এই কথাটা বাংলাদেশে আমি একটা কথা বলি, দ্যাট সামথিং ডাজন্ট এক্সিস্ট ইন দ্য ডিকশনারি অফ পলিটিক্স। না না কি বল, 5ই আগস্টের আগে কেউ শেখ হাসিনা জাতীয় সরকার করছে না, শেখ হাসিনা চালিয়ে যাবে না না। আমাকে একটা কথা বলেন, শেখ হাসিনা জাতীয় সরকার করেছেন সেটা একদিন, শেখ হাসিনার সেটা মোড়কটা একরকম ছিল, কিন্তু শেখ হাসিনা যাবার একদিন আগে এদেশের কোন নাগরিক কি বিশ্বাস করতো যে শেখ হাসিনা কোনোদিন বিদায় নেবে? আমি শুধু একটা, আবার এই প্রসঙ্গে খালি একটা লিটমাস টেস্ট আছে। ধরেন আপনারা জাতীয় সরকার করতে চান, সবার নিয়ে সরকার করতে চান, আপনারা কি সরকার প্রধানের দায়িত্বটা বিএনপি ছাড়া আর কাউরে দিবেন? দেখুন সংসারের মুরব্বি যিনি থাকেন, অ্যাবসলিউটলি আই হ্যাভ রেজড মাই কেস মাই লর্ড, তাই না? আই হ্যাভ রেজড মাই কেস। আপনারা সংসারের মুরব্বি, বাকিরা হচ্ছে বাচ্চা কাচ্চা। না কিন্তু আমাকে একটা কথা বলেন, যখন সংসারে যখন মা বাবা থাকেন, দেখেন মা বাবার কাছে কিন্তু তার জীবনের থেকেও তার সন্তান সন্ততির অবস্থানটা অনেক বেশি থাকে, আপনাকে তাহলে সেই আঙ্গে কি চিন্তা করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আর আপনার সাথে তর্ক করব না। মা বাবা ডুবে যাবে টাইটানিকের লাইফ বোটে, মা বাবা উঠবে না, সন্তান সন্ততিকে তুলবে, ছেলে মেয়েকে তুলবে, এটা বুঝে নিতে হবে। আমি একটা কথা বলি, গোপালগঞ্জে এনসিপি গিয়েছে, আমি একটা কথা বলি, 1-11 সময়কার কথা খালেদ ভাই আপনি খুব ভালো মতো অবজার্ভ করছিলেন, কোন একজন নেতা বলেছিলেন যে বোধহয় আগে
কুকুরে লেজ নাড়তো, হুম। আর এখন লেজে কুকুর নাড়ে। হুম, হুম। আপনার এনসিপি কে আমি একটু বলবো ওনাদেরকে যে ওনারা কি কেউ এই লাড়ালাড়ির মধ্যে ওনাদেরকে রেখেছেন? যদি সেটা করেন সেটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য ভালো হবে না, সুযোগটা অন্যরা ভাই, কিন্তু পাবে। অসীম ভাই, আপনাদের কি আমি- হয়েছে? আপনারা জি। এনসিপির পিছনে, জামায়াতের পিছনে এরকম ভাবে না, না, রাখছেন কেন? আমরা NCP আমি না, আপনাকে সত্যি অসীম ভাই, আপনি একটু দেখুন, নিরপেক্ষভাবে একটু দেখেন। না, না, সত্যি সত্যি আমি এই যে একটা আপনি কথা একটা বলি, না, না। এটা বোধহয়, এটা আমি একটা হলিউডের মুভিতে দেখছিলাম, তারপরে এটা সালাউদ্দিন কাদের চৌধুরী যেহেতু অনেক এইসব মুভি টুভি দেখে থাকেন, তিনি এটা খুব ভালোভাবে কইছিলেন। কিন্তু এই কথাটা তো একটা, মানে আপনাদের এত আদরের এই কিছু বাচ্চাদের জন্য এটা একটা খুব মানে লাকসই কথা। অসীম ভাই। না, আমি আপনাকে একটা করতে বলি, আমাদের দলের নেতা জনাব তারেক রহমান সাহেব, আমাদের দলের মহাসচিব সাহেব থেকে আরম্ভ করে, এমনকি আজকে তো অফিসিয়াল স্টেটমেন্ট এসেছে, গতকালও এসেছে, কিন্তু আমাদের দলের সর্বস্তরের নেতা কর্মীরা বলেছেন যে এনসিপির পাশে দাঁড়ানোর জন্য। হুম, গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে নগ্ন, নেক্কারজনক, হুম। এটার জন্য তো রাষ্ট্র দায়ী। রাষ্ট্র দায়ী, রাষ্ট্র মানে কি Okay. জানেন? আচ্ছা, রাষ্ট্রদায়ী NCP প্রসঙ্গে বলেন- আসি। অসীম ভাই, আপনি জি। শুধু একজন জুরিস্ট হিসেবে আমাকে এটা বলেন তো, রাষ্ট্র যে এটা দায়ী, আমি মাসুদ ভাইকে ওই প্রশ্ন করছিলাম যে এইটা কি রাষ্ট্রের সামর্থ্যের অভাব, নাকি রাষ্ট্র এটা ইচ্ছা করে করে নাই? মানে আমি আপনাকে- মাসুদ ভাই আমাদেরকে, আপনি তখন আমাদের আমি একটা কথা বলেছিলাম মাসুদ যে ভাই এটা বলছে যে লেজে রাষ্ট্রের নাড়ে সামর্থ্যের কিনা। অভাব না, রাষ্ট্রের সামর্থ্যের নো, অভাব না। রাষ্ট্রের সামর্থ্যের অভাব না, আমি যে কথাটা বলেছিলাম আপনাকে একটু আগে, যে লেজে নাড়ে কিনা। লেজে নাড়ে কিনা, সে লেজ কারা রাষ্ট্র ভাই? একটু জেনে খুলে শুনে- বলেন না ভাই, বুঝি না তো লেজ কারা, আমি মানুষ আমি কারা? তো বলছি যে এর মধ্যে তো তার মধ্যে রাষ্ট্রেরও আপনার থাকতে পারে, অন্য কেউ আপনার করে থাকতে পারে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স যেখানে ইনভলভ থাকতে পারে, ইন্টারনাল ডিস্টারবেন্স যারা চায় নির্বাচন প্রলম্বিত হোক কিংবা দীর্ঘায়িত হোক কিংবা নির্বাচন না হোক, মোদ্দা কথা বিএনপি ক্ষমতা না আসুক। এইটা কেন মনে করতেছেন সেটা নিয়ে আমি আপনাকে পরের পর্বে আসবো। আমরা কি এইটাকে এখন একটু সামারাইজ করতে পারি এরকম যে 16 জুলাই গোপালগঞ্জে যা ঘটেছে তার জন্য দায়ী আসলে রাষ্ট্র বা সরকার, যাদের নিরাপত্তা দেওয়ার কথা ছিল, এবং এনসিপিও আরেকটু ম্যাচুরিটি করতে পারে, ম্যাচুরিটি আচরণ করতে পারত। এই কি আপনার মন্তব্য, নাকি আপনি আর কিছু যোগ করতে? বেচারাদের তো ম্যাচুরিটি এখনো আসেনি। রাইট। না, ম্যাচুরিটি তাদেরকে তো আসলে তো আর দেখানোর শেখ দায়িত্ব- হাসিনারে ভাগাইতে পারতো না অসীম ভাই। না, 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 আপনি দেখেন সব সময় সবকিছু ম্যাচুরিটি দিয়ে হয় না। Right. আবেগ বলে একটা কথা আছে, রাইট। আবেগের জায়গাটা আপনাকে দেখতে হবে। আপনি যদি সব জায়গায় মনে করেন যে ম্যাচিওর না, আপনি বুদ্ধি দিয়ে বিদ্যা দিয়ে সবকিছু করতে পারেন না। দুফোঁটা চোখের জল দিয়ে অনেক কিছু করতে পারেন। ম্যাচিউরিটি এবং আবেগ দুটো ভিন্ন জিনিস, কিন্তু কখন কোনটা কাজে লাগে সেটা আপনাকে বিচারের মধ্যে আনতে হবে। আচ্ছা, অসীম আপনি ভাই, যদি অসীম শেখ ভাই- হাসিনার অসীম বিদায় ভাই- এবং পতন, রাইট, জি, রাইট, আপনি লাইনটা শেষ করেন, সরি আমি আপনাকে শুনতে পাচ্ছি। বলছে যে শেখ হাসিনার পতন এবং পতন পরবর্তী রাজনীতি এক জায়গায় যদি দেখেন, তাহলে আমার মনে হয় না যে সেটা সঠিক হবে। আমি ভুল করতে পারি, কিন্তু আমাকে দেখিয়ে দেবার দায়িত্ব আপনার, ওকে, আমাকে দেখিয়ে দেবার দায়িত্ব আপনি তো- অন্যান্য যারা সিনিয়র আছেন তারা। রাইট। এনসিপি ভুল করছেন বা এনসিপি ভুল করতে পারেন বা একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে, ডিটারিয়েট করতে পারে, না। সেটা দায়িত্ব ছিল সরকারের গোয়েন্দা সংস্থা, জি, তাদেরকে সেটা ফাইন্ড আউট করা উচিত ছিল, অসীম ভাই- সরকারকে অ্যাডভাইস করা উচিত ছিল। অসীম ভাই, আপনার বক্তব্য পরিষ্কার। সেবা- আপনি একটা মুরব্বীর জি। জায়গা থেকে জিনিসটা দেখতেছেন, আপনার বক্তব্য পরিষ্কার। আমরা আবার আসতেছি আপনার কাছে। আমরা একটু মাসুদ ভাই আপনার কাছে আসতে চাই। মাসুদ ভাই, আপনি কি মনে করেন যে এনসিপি রাজনৈতিকভাবে যে প্রশ্নটা আসলে আমি ভালো করে করতে পারি নাই, অসীম ভাইয়ের বক্তব্যে সেটা আরো অনেক বেশি পরিষ্কার, তারা কেন 16 জুলাই সেখানে অনেকগুলি প্রশ্ন আনিয়েছেন। আপনি যদি এটা নিয়ে একটু মন্তব্য করতেন, তাহলে আমরা একটা অরিজিনাল প্রশ্নে যাইতাম আপনার কাছে। মাসুদ ভাই, আপনার কাছে কি মনে হয় এনসিপির এখানে যাওয়া করা? আচ্ছা, মানে আমরা কি দেশটাকে এরকম ভাগ করছি যে মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ওনার মাজার যেখানে আছে এর আশপাশে কিছু এলাকা বা এই যে ওয়ার্ড আছে, এখানে অন্য কোনো দল প্রোগ্রাম করতে হলে তাদের অসম্ভব ম্যাচিউরিটি নিয়ে তারপরে এই এলাকায় প্রোগ্রাম করতে হবে, অথবা জনাব তারেক রহমান সাহেবের এলাকা বগুড়া, সেখানে কাউকে প্রোগ্রাম করতে হলে কি অসম্ভব ম্যাচিউরিটি নিয়ে তারপরে খুব প্ল্যান প্রোগ্রাম করে ধীর স্থির ভাবে প্রোগ্রাম করা কি খুব আমরা যৌক্তিক মনে করছি? বা ফেনীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার এলাকায় কেউ প্রোগ্রাম করতে চাইলে আমরা কি মনে করি যে ওখানে খুব প্ল্যান প্রোগ্রাম করে ম্যাচুরিটি সহ করতে পারলে ভালো হয়? আমি একটু বলি যে আপনি যেটা প্রশ্নটা তুলছেন সেই প্রশ্ন কিন্তু আমারও, কিন্তু কেউ কেউ আমাদের এটা বলেন। গোপালগঞ্জকে আমরা বারবার বলছি, গোপালগঞ্জ তো দেশের বিচ্ছিন্ন কোনো জায়গা নাই, কেউ কেউ বলতেছেন ভারতীয় আধিপত্য বা কারো কোনো জায়গা নাই। স্পেশাল এলাকা বলে এলাকা থাকে, যেমন পার্বত্য চট্টগ্রাম, এই জায়গাটা এবং আদিবাসী, তাদের একটা টেনশন রয়েছে। ফেনীতে গিয়ে আসলে আপনি বেগম জিয়ার নিয়ে কিছু বললে, বগুড়ায় তারেক রহমানকে কিছু বললে, সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল একটা ব্যাপার। এটা তো জিওগ্রাফিক্যাল কোনো ব্যাপার না, এটা পলিটিক্যালও কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াই কিন্তু একবার খুব স্পষ্ট করে বলেছিলেন যে গোপালগঞ্জের এই সমস্ত লোকেরা যদি করে তো এটা নামই পাল্টে দেবে। তো উনি এটা কতটা বিরক্ত, বিব্রত এবং
এতটা তাদের প্রতি ক্ষুব্ধ হলে এই কথাটা বলতে পারেন। সুতরাং বিএনপির তো আমার তো মনে হয় যে বিএনপির এটাকে বা জামাতের এটাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার যে এরকম একটা জায়গায়, এটা আমি আমার জায়গা থেকে বলছি, যে এরকম একটা জায়গায় তারা কোনো কর্মসূচি নিচ্ছে তো হুটহাট করে না যে স্টার্ট করছে এটা দিয়ে, অথবা এটা না করে তার অন্য আর কোথাও যাবেন না, ব্যাপারটা তো এরকম না। খুব সিম্পলি তারা কর্মসূচি নিয়েছে এবং লাগাতার কর্মসূচির অংশের মধ্যে এটা পড়েছে। আমার পটুয়াখালীতে গিয়েছে, আমি শুনেছি তারা বরগুনাতে গিয়েছে, তার ধারাবাহিকতার মধ্যে এটা পড়েছে। তো সেই জায়গাটা 16 তারিখ পড়েছে, তো 18 তারিখ পড়েছে, তো এই জায়গাটা 16 তারিখ পড়েছে। সুতরাং এটার মধ্যে আমার তো মনে হয় যে তারা তাদের মতো করে প্ল্যান করেছে। এনসিপি রাজনৈতিক কর্মসূচিটা ঠিকই আছে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রশ্ন যে এই রাজনীতিক দলটার জন্ম 6 মাসেরও কম সময়, ফেব্রুয়ারি থেকে যদি আমরা আগস্ট জুলাই ধরি 5 মাসের চেয়ে একটু বেশি, কম বেশি সময়। তো ওদের যে কাজটা করাটাকে আপনি রাজনৈতিকভাবে ঠিক মনে করছেন, জামায়াতে ইসলামী এই কাজটা কেন করে নাই? মানে জামায়াতে ইসলামীকে তো গোপালগঞ্জকে নিয়ে কোনো প্রোগ্রাম দেখানো, গোপালগঞ্জের মানুষকে বোঝানো, গোপালগঞ্জে গিয়ে বড় ধরনের কোনো কর্মসূচি করা, কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জে গিয়ে বক্তৃতা দেওয়া, সেগুলি আমরা খুব বেশি দেখি নাই। এর কারণটা কি? বা কোনো একটা কর্মসূচি, আমি মানে গোপালগঞ্জ মার্চ কর্মসূচি নিতে বলতেছি না, মানে কোনো না কোনো কর্মসূচি নিতে পারতো, এটা কেন নেয় নাই? আপনার কাছে কি মনে হয় যে এনসিপিকে আক্রমণ এবং জামায়াতে ইসলামী এবং বিএনপিকে আক্রমণ না করা, সেইটা কি আসলে, বা সেরকম পরিস্থিতি না পড়া, সেটা কি আসলে বিএনপি বা জামায়াতে ইসলামীকে সমীহ করা, নাকি আওয়ামী লীগ এখনো মনে করে এনসিপি তাদেরকে আসলে উৎখাত করেছে, বিএনপি বা জামায়াত নয়? আপনার এই শেষ কথাটাই হচ্ছে আমি আপনার সঙ্গে একমত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাত ইসলাম, এগুলো আপনার রেজিমেন্টেড ফোর্স এই মুহূর্তে বাংলাদেশে, এটা আপনি মানেন বা না মানেন। আওয়ামী লীগ ফেসিস হিসেবে 15 বছর শাসন করেছে, কিন্তু এই দলগুলোকে দমাতে পারেনি। জামাত ইসলামের রেজিস্ট্রেশন তারা বাতিল করেছে, কিন্তু জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেনি। ওই সাহসটুকু বাংলাদেশ আওয়ামী লীগের ছিল না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনার খালে বিলে নালায় দৌড়িয়েছে, দাবড়িয়েছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে দাবিয়ে রাখতে পারেনি আওয়ামী লীগ। তার মানে তাদের শেকড় কত গভীরে প্রথিত, এটা বাংলাদেশ আওয়ামী লীগ খুব ভালো করে জানে। এখন কথাটা হচ্ছে এনসিপির উপরে তাদের যে রোষটা, যেটা তাদের আক্রোশ, যেটা সেটা সঙ্গত কারণেই বেশি হবে। যদিও বলতেন আওয়ামী লীগ নেত্রী যে ছাত্ররা কিছু করছে না, ওই জামাত শিবির করছে। 18 সালেও আমরা দেখেছি জামাত শিবির করছে, 24 সালেও দেখেছি জামাত শিবিরই করছে। কিন্তু মূল বিষয়টা যে দেশটায় যে কাঠিটা জ্বালানোর দরকার ছিল খড়ের গাদায়, সেটা এনসিপি, বা তখন তো আর এনসিপি ছিল না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুরোধা যারা ছিলেন তারা সেটা করেছেন। তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বড় বড় রাজনৈতিক দলগুলো, যার অংশীদার বিএনপি, জামাত, সবাই। সো তাদের অন্তরের মধ্যে দাগটা, ক্ষতটা ওই একটা জায়গাতেই, যার কারণে তাদের উপরে তাদের সবচেয়ে বেশি আক্রোশ, বিষোদ্গার, সমস্ত কিছু। দ্বিতীয়ত আমি যে কথাটা বলেছিলাম যে তারা অপেক্ষাকৃত একটা দুর্বল অবস্থানে আছে, এবং এই দুর্বলতাটা তারা নিজেদের সৃষ্ট। কিন্তু আমার যে আশা ছিল যে তারা মনে করেন যে নতুন ধারার একটা রাজনীতি, একটা নতুন রাজনৈতিক সংস্কৃতির জন্ম দেবেন, এগিয়ে যাবেন, কিন্তু রাজনৈতিকভাবে ক্ষমতার অংশীদার হয়ে, এবং পরবর্তীতে বিভিন্ন কর্মকাণ্ড, আমি খারাপ ভাবে বলছি না, এটা হয়তোবা তারা অসাবধানতা বশতা অথবা না বুঝে করেছেন, যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে দেখা গেছে এনসিপি থেকে অনেকে পদত্যাগ করছেন। এনসিপির উপরে সাধারণ ছাত্র ছাত্রীদের আশা ভরসা নেই। আপনার তো ভালো লাগা উচিত, কারণ এনসিপি তো বিএনপিকেই ফলো করতেছে, তাই না? বিএনপির মতো একটা দল হইতেছে, নতুন দল হইতেছে না, নতুন বন্দোবস্ত দল হচ্ছে। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, আমি প্রতিযোগিতা যখন করি, দৌড়াই যখন, তখন আমি সামনের দিকে তাকাই, আমি পেছনে আমার কে আছে আমি তাকে দেখি না, কিংবা যে আমার সামনে আছে তাকে আমি ল্যাং মারি। আচ্ছা অসীম ভাই, আমি আমার পেস নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনার বক্তব্য পরিষ্কার। আমি মাসুদ ভাইকে একটা মন্তব্য পড়ে শোনাই, কিন্তু আপনার কাছে আরেকটা প্রশ্ন রয়েছে। এই মন্তব্যটার প্রেক্ষিতে মাসুদ ভাই একটু আপনি যদি আমাদের জবাব দেন তাহলে আমাদের একটু ভালো হবে, কিন্তু আমরা অসীম ভাইকে আরেকটা প্রশ্ন করে আসবো আপনার প্রসঙ্গের প্রশ্নটাই। যে মাসুদ ভাই, জুনাইদ আলী নামে একজন দর্শক আপনার কাছে প্রশ্ন করেছেন, স্পেসিফিক আপনার কাছে প্রশ্ন করেছেন বলে আমি এটা আপনাকে বলছি, যে চকবাজারে হত্যা নিয়ে আপনি প্রতিবাদ করলেন, দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইলেন, কিন্তু কক্সবাজারের হত্যায় চাইলেন না কেন, বা রাজনীতি করলেন না কেন? আমি আসছি আপনার কাছে মাসুদ ভাই, আমি শুধু এটি বলে রাখলাম। অসীম ভাই, মাসুদ ভাই একটি কথা বলতে চাইলেন, বা বললেন আসলে সরাসরি, যে এই পুরো প্রক্রিয়াটি নির্বাচনকে বিলম্বিত করতে, প্রলম্বিত করতে বা এগিয়ে আনতেও এটা ব্যবহার করা হইতে পারে, কেউ কেউ এটা চাইতে পারে। আপনিও কি সেটা মনে করেন কিনা, যে নির্বাচনকে প্রভাবান্বিত করার কোনো চেষ্টা গোপালগঞ্জের ঘটনার অন্তর্নিহিত কারণ হিসেবে থাকতে পারে? এটা নিয়ে যদি আপনি একটু মন্তব্য করতেন। আমি টোটাল ডিস্টেবিলাইজ যত বেশি হবে তত বেশি নির্বাচন প্রলম্বিত হবে।
বিলম্বিত হবে। তার কারণ হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শ্রদ্ধেয় ডক্টর শফিকুর রহমান সাহেব, তিনি বলেছেন যে এই ধরনের অবস্থায় কিভাবে নির্বাচন সম্ভব। ঠিক একই সুরে এনসিপির নেতৃবৃন্দরা গতকালকে বলেছেন যে নিরাপত্তা দিতে পারেন না, তাহলে মনে করেন যে নির্বাচন যখন হবেন তখন দেশের জনগণের নিরাপত্তা কিভাবে দিবেন। তার মানেটা হচ্ছে যে পরিবেশটা স্থিতিশীল না একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য। তার মানেটা হচ্ছে যে নির্বাচনটাকে বিলম্বিত করার জন্য, নির্বাচনটাকে এগিয়ে আনার জন্য যেটা বিষয়, সেটা হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টা, যিনি সর্বজন শ্রদ্ধেয়, তিনি এখন আমার মনে হয় রিয়েলাইজ করছেন যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনটা দিয়ে আমি বিদায় হয়ে যাই। আমার যে রেপুটেশন আছে, আমার যে স্ট্যান্ডিং আছে, যে শ্রদ্ধাবোধ আছে, সেটা নিয়ে যদি আমি বিদায় হতে পারি তাহলেই বোধহয় ওনার জন্য ভালো। এই বোধোদয়টা ওনার হয়েছে। সো ফর এন্ড এগেইনস্ট দুদিকেই, আমরা তো লয়ার, তো আপনারা সাংবাদিক, আপনারাও কিন্তু মুদ্রার এপিট ওপিট দেখেন। আমরাও, আমি একজন আইনজীবী হিসেবে তাই মনে করি যে এগিয়ে আনারও বিষয় থাকতে পারে, পিছিয়ে দেবারও বিষয় থাকতে পারে, কিন্তু এই এগিয়ে আনার প্রশ্নে এনসিপি কি আপনার কোনো কর্মকাণ্ড করবে বা অন্যরা তা করবে? এমনকি দেখেন পতিত যে আওয়ামী লীগ, তারাও কি চাইবেন যে তাদেরকে বাদ দিয়ে এদেশে নির্বাচন হয়ে যাবে? তারা তো একসময় এদেশে স্টেক হোল্ডার ছিলেন। সুতরাং আওয়ামী লীগ চায় সবকিছু একই সূত্রে গাথা। রাইট, আওয়ামী লীগ চায় ইলেকশনটা পরে হোক। আওয়ামী লীগ ইলেকশন যদি এখন হয় তাহলে তো দে আর লেফট উইথ নাথিং। রাইট। আর জামায়াত ইসলামী চায় ইলেকশন এপ্রিল মাসের মধ্যে হোক। জামাত ইসলাম এপ্রিল মাসে হোক কিংবা আরো পরে হোক সেটা আমি ঠিক বুঝি না, কিন্তু কথাটা হচ্ছে বিএনপি চায় ইলেকশন ফেব্রুয়ারিতে হোক। বিএনপি তো ডিসেম্বরেও নির্বাচন চায়, এখনো চায়। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য। এনসিপি কি চায়? এনসিপি ইলেকশনটা ফেব্রুয়ারিতে চায়, যত সময় চায়। কি মনে হয় আপনার কাছে? না, ওনারা নির্বাচনটা চান কি চান না আমি তো ঠিক সেটা বুঝতে পারছি না। কারণ এনসিপির চাওয়াটা তারা বলছেন যে সংস্কার না হলে হবে না, পিআর পদ্ধতি যদি চালু না হয় তাহলে হবে না নির্বাচন, সংস্কার শেষ না হলে নির্বাচন হবে না। তারা এক এক সময় এক একটা কথা বলেন, কিন্তু তাদের বোঝা উচিত যে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আমি আমার দল থেকেও বলেছি যে যদি আমার দলের সঙ্গে তাদের নেগোসিয়েশন হয়, আমার দল যদি কোথাও আমাকে সংসদ সদস্য হিসেবে মনোনীত করতে চান, আমি বলবো যে ওই দলটা তাদেরকে দিয়ে দেন। ওকে, আমি এটা আরো বলেছি, আগেও বলেছি। না অসীম ভাই, আপনাকে ধন্যবাদ। আমি একটু মাসুদ ভাইকে জানতে চাই, মাসুদ ভাই আপনাদের কাছে একজন দর্শক স্পেসিফিকলি আপনার কাছে প্রশ্ন করতেছিলেন যে আপনি আসলে চকবাজার বা মিটফোর্ডের ঘটনা নিয়ে কথা বললেও আসলে কক্সবাজারের ঘটনাটা নিয়ে কেন কথা বলেন? আপনি যদি আমাদের একটু বলেন, আমাদের অনেকগুলো বিষয় আছে, আপনি যদি একটু খুব সংক্ষেপে বলেন। আরেকটি প্রসঙ্গ হচ্ছে যে আমাদের একজন দর্শক আমার কাছে প্রশ্ন করেছেন, দর্শকটাকে আবার হারিয়ে ফেললাম, যে গোপালগঞ্জে যেতে কি এনসিপির খালেদ মহিউদ্দিনের কাছে অনুমতি নিতে হবে? না ভাই, নিতে হবে না, আপনারা যান গোপালগঞ্জে। জি মাসুদ আপনি বলেন। মিটফোর্ডের ঘটনাটা তো দেশ না, আমাদের পুরো বিশ্বকে কাঁপিয়ে তুলেছে। কেন? তিনটা জিনিস আছে। একটা হচ্ছে একটা মানে লাশের উপরে নৃত্য করার দৃষ্টান্ত আমাদের 2006 সেখানে 28 অক্টোবর ছিল। এখানে যেটা হয়েছে শুধু নৃত্য না, একটা পাথর দিয়ে মৃত ব্যক্তির তার চেহারাটাকে বিকৃত করে দেওয়া হচ্ছে। জানা গেছে যে সে মারা গেছে, তারাই নিশ্চিত হয়েছে। এরকম একটা বিষয় নিয়ে তো শুধু আমরা না, সবাই কথা বলেছে, গোটা বিশ্ব কথা বলেছে। সুতরাং এটা নিয়ে কথা বলা আর কক্সবাজারে জমির বিরোধ নিয়ে ঘটনাকে কেন্দ্র করে একটা ব্যক্তি মারা যাওয়াটা নিশ্চয়ই নিন্দনীয় এবং এটা অপরাধযোগ্য। সেইটার ঘটনাটা মিটফোর্ডের সাথে তুলনা করাটা বোধহয় আমাদের কারোর জন্য যথার্থ হবে না। সেই জন্য বলছি যে মিটফোর্ডের ঘটনাটা আমাদেরকে বিবেকবান প্রত্যেক নাগরিককে, কেউ এটা আমি বলেছি আমার এক বক্তব্যে যে 5 সেকেন্ডের বা 10 সেকেন্ডের ভিডিওটা পুরোটা কেউ শেষ করে দেখতে পেরেছে বলে আমার মনে হয় না, বা যে দেখতে পেরেছে সে 1-2 রাত ঘুমাতে পেরেছে কিনা আমি নিশ্চিত নই। সুতরাং এটা নিয়ে জামাত ইসলামী না, গোটা দেশবাসী কথা বলা প্রয়োজন মনে করেছে। তার অংশ হিসাবে জামাত ইসলামীর আমি একজন কর্মী হিসাবে আমিও জনগণের হয়ে কথা বলার চেষ্টা করেছি। দ্বিতীয় হচ্ছে যে এরকম ঘটনাকে কেন্দ্র করে কথা বলাটাই তো আমাদের দায়িত্ব, যাতে এই নৃশংস হত্যাকাণ্ড আর ভবিষ্যতে কেউ ঘটাতে না পারে। চাঁদার মতো বিষয়কে কেন্দ্র করে, তারপরে দখলদারিত্বের মতো ঘটনাকে কেন্দ্র করে তার সন্তান বলেছে যে আমি বাবাকে জিজ্ঞেস করতাম তোমার টেনশন কিসের, বলছে আমাকে মাসে 2 লক্ষ টাকা করে আমার কাছ থেকে চাওয়া হচ্ছে, না হলে আমার ব্যবসা বন্ধ করে দিতে হচ্ছে, দোয়া করো আমার জন্য। তো এই জায়গাটা আমাদের কাছে খুব স্পর্শকাতর মনে হয়েছে এবং বিশ্ববাসী বা আমার প্রিয় দেশবাসীর কাছে স্পর্শকাতর মনে হয়েছে। সেই জায়গাটা তো সরকারও বলেছে যে এটা বিশেষ ট্রাইব্যুনাল নিয়ে তারা বিচারের উদ্যোগ গ্রহণ করেছে, খুব স্বাভাবিক না এটা? কিন্তু মাসুদ একটা ছোট্ট বিষয়, এইটা আপনি সবচেয়ে ভালো বলতে পারবেন, যে সেইটা হচ্ছে যে পুরান ঢাকায় বা মিটফোর্ডে যে নারকীয় পৈশাচিক ঘটনা ঘটেছে, যেটা আমাদের অনেককে স্তব্ধ করে দিচ্ছে, সেই ঘটনাটার ক্ষেত্রে আসলে কোনো চাঁদাবাজির প্রসঙ্গ ছিল না। আমরা এখন যদ্দূর যেটা আনফোল্ড করতেছে, এটা বিএনপির
দুইটা গ্রুপের মধ্যে বা দুইটা জনের মধ্যে বা দুইটা দলের মধ্যে উপদলের মধ্যে একটা আভ্যন্তরীণ গণ্ডগোল ছিল। এইটাকে যে চাঁদাবাজি, বিএনপি এর জন্য দায়ী, তারেক রহমানের এগেইনস্টে স্লোগান, বিএনপিকে সারা বাংলাদেশের কাছে ভিলেন করে তোলা, অনেকে বলে থাকেন যে পুরো ব্যাপারটা ঠিক হোক বেঠিক হোক এই পুরো ব্যাপারটা পরিচালনা করেছেন জনাব শফিকুল ইসলাম মাসুদ, কারণ তার বুদ্ধি বেশি, তার সাংগঠনিক দক্ষতা বেশি এবং তিনি এটা সবার আগে সামনে আনছেন। আপনি কি মনে করেন যে এটা ঠিক হয়েছে আসলে এই কাজটা এরকম করা, যে বিএনপি আপনাদের প্রতিপক্ষ সেটা ঠিক আছে, কিন্তু বিএনপিকে যে এরকম ভিলিফাই করা এইটা ঠিক হয়েছে কিনা, মানে এটা ওয়াজ ইট? আচ্ছা দেখেন যে মিটফোর্টের এই ঘটনাটা তো আমরা সবাই বুঝি যে এটা একটা স্পর্শকতা, আপনি নিজেও বলেছেন যে এটা একটা বিভৎস ঘটনা। যদি আমি আমার আপনার যুক্তির খাতিরেই যদি বলি যে এটা একটা দ্বন্দ্ব এবং দুই গ্রুপের, এবং সেটা বিএনপিরই দুই গ্রুপের হয়ে থাকে, সেটাও কি আমাদের কাছে গ্রহণযোগ্য কোনো ব্যাপার হবে? সেই জায়গাটা আমি বলছি যে তার সন্তান এখনো ভিডিও ক্লিপে পাওয়া যাচ্ছে, আমরা সেটা তো এখনো ভেরিফাই করতে পারি নাই, কিন্তু তার সন্তান, তার মেয়েও বলেছে, তার স্ত্রীও বলেছে, এইটাকে আসলে দেখানো হয়েছে যে বিএনপি একটা চাঁদাবাজ দল, একটা চাঁদাবাজের একটা গ্রুপ গিয়ে একজনের কাছে চাঁদা চায়, চাঁদা যদি না পায় তারপরে এটাকে পাথর ছুঁড়ে মারা হয়েছে। এবং আমাদের এনসিপি, জি ভাই বলেন। খালিদ ভাই একটা কথা একটু বলি আপনাকে। আমার শুধুমাত্র ওই দিন 12ই জুলাই, এটা সম্ভবত 9 তারিখে ঘটনা ঘটেছে, এটা 12ই জুলাই মিডিয়াতে এসেছে, এবং ওই দিন আমার দুটো প্রোগ্রাম ছিল। একটা প্রোগ্রাম ছিল ডেমরাতে, সেখানে আমি এটা বলেছি যে আমি ওখানে পরিষ্কার বলেছি যে আমি কোন দলের বিরুদ্ধে বা কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলার জন্য এটা বলছি না, আমার ভিডিওটা এখনো পাবেন। কোন দল বা কোনো ব্যক্তির বিরুদ্ধে বলার জন্য বলছি না, আমি বলছি দেশের মানুষের মানবিক বিবেচনা নেওয়ার জন্য যে এরকম অমানবিক কোন হত্যাকাণ্ডের জন্য আমাদের এই বাংলাদেশ নতুন করে 2024-এর জুলাই আগস্টে। কিন্তু মাসুদ ভাই কারেক্ট মি ইফ আই এম রং, মাসুদ ভাই আমি কারেক্ট মি ইফ আই এম রং, আমি কিন্তু আপনার শো দেখি, তো সেই জন্য আমার আপনার কথা শুনে যেটা মনে হয়েছে যে এই অমানবিকতার জন্য দায়ী হচ্ছে বিএনপি, মানে বিএনপি। আবার বলছি, জি আবার বলি খালিদ ভাই, আবার 13 তারিখে যে আমরা প্রতিবাদ সমাবেশ করেছি, বিক্ষোভ সমাবেশ করেছি, সেখানেও আমি স্টার্ট করেছি, আমার পাশে আমার সভাপতি মানে আমার আমির নুরুল ইসলাম বুলবুল ভাই ছিলেন, যে আপনি তো আজকে কিছুটা লিবারেল করে শুরু করেছেন, ভালো হয়েছে যে পুরো আপনার এই ইনস্ট্রাকশনটাকে কেন্দ্র করে সবাই বক্তব্য দিয়েছে। আমার আমির আমাকে বলেছেন যে আমি শুরু করেছিলাম যে আজকের আমাদের এই সমাবেশটা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, আমাদের এই সভা বা সমাবেশটা হচ্ছে এই অমানবিকতার বিরুদ্ধে, এই নৃশংসতার বিরুদ্ধে, এই বিভৎসতার বিরুদ্ধে। এটা যদি ভবিষ্যতে আর কেউ কারোর ব্যাপারে না করেন সেই ব্যাপারে আমি কিন্তু স্টার্টিংটা একদম, আমি তো প্রোগ্রাম পরিচালনার দায়িত্ব মহানগরের সেক্রেটারি হিসাবে, সেই জায়গায় কিন্তু স্টার্টিংটা করে আমি মেসেজ দিতে চেয়েছি যাতে এটা কেউ কোনো পরবর্তী যারা বক্তব্য দিবেন তারা যেন কোনো ব্যক্তি বা কোনো দলকে টার্গেট করে কথা বলে আমরা জিনিসটাকে যেন পলিটিসাইজ না করি। সুতরাং আমাকে যদি কেউ মনে করে যে শফিকুল ইসলাম মাসুদ এটাকে হাইলাইটস করেছে কোনো ব্যক্তি বা দলকে টার্গেট করে, এটা দুর্ভাগ্যজনক। ঠিক আছে, এটা পরিষ্কার। আমি একটু অসীম ভাইয়ের কাছে আসতে চাই। অসীম ভাই, আপনি যেহেতু একজন জুরিস্ট, আমাদের অনেক দর্শক আমাদেরকে প্রশ্ন করছে যে গোপালগঞ্জে যে 4 জন মানুষ মারা গেছে তাদেরকে সেনাবাহিনী গুলি করেছে না পুলিশ গুলি করেছে, এবং তাদের গুলি করাটা আসলে জরুরি ছিল কিনা, তা আমরা যাদেরকে প্রোটেকশন দেওয়ার কথা বলতেছি তাদের কারণে এই গুলি চালানোটা প্রশাসনের একটা বিশাল ব্যর্থতা হিসাবে পরিচিত হবে কিনা, এবং এই গুলি চালানোটা প্রয়োজনীয় ছিল কিনা? সেনাবাহিনী এই গুলি যদি চালিয়ে থাকে তাহলে সেই অর্ডার কে দিল? ধন্যবাদ। সেনাবাহিনী গুলি চালিয়েছে, কিন্তু সেনাবাহিনীর গুলিতে কেউ নিহত হয়েছেন কিনা সেটা আমরা কেউ জানি না। বা আছে রিভলভার সহ দেখেছি, পিস্তল সহ দেখেছি, তারা কারা ছিলেন? তারা না সেনাবাহিনীর, না এনসিপির, না আপনার পুলিশের। তাহলে আমরা একটা কথা বলি, সেলফ ডিফেন্স বলে একটা কথা আছে, যে আপনি আমাকে একটা চর দেবেন তাহলে আমি হয়তোবা সেটা আপনার প্রতিরোধ করার চেষ্টা করব, বা আমি আপনাকে একটা পাঞ্চ করতে পারবো, সর্বোচ্চ এইটুকু। আমি আপনাকে আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যা করতে পারবো না। এটা হচ্ছে যে প্রথম কথা। দ্বিতীয় কথাটা হচ্ছে বৈধ অস্ত্র কি অবৈধ অস্ত্র, সেটাও একটা বিষয় আছে। অস্ত্রটা 2009 সালের পর যদি আপনার ইস্যু হয়ে থাকে তাহলে সে সমস্ত অস্ত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছিল জমা দেওয়ার জন্য। হাজার হাজার অস্ত্র কিন্তু অবৈধ হয়ে গেছে, অস্ত্র অবৈধ হয়ে গেছে, কারণ জমাটা পড়েনি। যে পরিমাণ অস্ত্র আপনার 2009 সালের পর ইস্যু হয়েছে, আপনি এই প্রসঙ্গটা তুলেছেন, খুব ভালো করেছেন। আমি একটা কথা বলি, হাজার হাজার লক্ষ লক্ষ অস্ত্র এখনো অবৈধভাবে রাইট বাংলাদেশে রয়ে গেছে। আমাদের জন্য একটু এই আইনের বিষয়টা যদি একটু বলতেন, যে আমরা লেথাল উইপন ব্যবহার করতে গেলে কি কোনো স্পেশাল ইনস্ট্রাকশনের দরকার হয়? আমরা দেখেছি যে পুলিশ বা সেনাবাহিনী গোপালগঞ্জে লেথাল উইপন ব্যবহার করেছে একটু আগে থেকে। আইনের আপনার একটা রিজনেবল ডিফেন্স বলে একটা কথা আছে। আপনার জীবন যখন আপনি প্রাণহানির শঙ্কা করেন, আপনার
তাহলে সেক্ষেত্রে আপনি প্রাণহানিও ঘটাতে পারেন। ওকে, এটাও কিন্তু আছে। এখন কথাটা কয়েকদিন আগে আমরা দেখলাম যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবিসির তে লেথাল উইপন ইউজ করতে বলতেছেন, সেটা কি প্রধানমন্ত্রীর তরফ থেকে বলতে হয়? প্রধানমন্ত্রীর তরফ থেকে বলতে হয় নাকি এমনি এমনি যখন আক্রান্ত তখনই করতে পারে এটা? না না, উনি বলেছেন যেখানেই দেখবা সেইখানেই মারবা। আচ্ছা, ওটা ছিল ওনার সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। ওটা আপনার ডিফেন্সের কোনো বিষয় ছিল না, ওটা ডিফেন্সের বিষয় ওটা ছিল। আপনার অ্যাট্রোসিটি ছিল। ওটা একটা অ্যাট্রোসিটি ছিল। উনি যে অর্ডারটা দিয়েছেন ওটা অ্যাট্রোসিটি। ওনার আর গতকাল গোপালগঞ্জের না, দেখেন গোপালগঞ্জের বিষয়টা তো আপনারা আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে কিন্তু আপনারা লাইভ করেছেন অনেকে, আমরা সেখানে দেখেছি আগ্নেয়াস্ত্র হাতে যারা এসছেন। এনসিপি তো, আমি একটা কথা বলি, এনসিপির কিন্তু রাইট আছে, তাদের লফুল যে অধিকারটা যেটা সেটা তাদের আছে, যে কোনো জায়গায় তারা সমাবেশ করতে পারবে। কথাটা হচ্ছে যে সময় উপযোগী কিনা বা অ্যাভয়েড করতে পারতাম কিনা, কিংবা রাষ্ট্র আগে তাদের সিকিউরিটি এনশিওর করতে পারত। না অসীম ভাই, আমি যে জায়গাটা বুঝতে চাইতেছি সেই জায়গাটা হইতেছে যে এই যে গোপালগঞ্জে অবৈধ অস্ত্র আমি দেখতে পাচ্ছি, তখন যে আমি লিথাল উইপন ইউজ করলাম, শুট টু কিল করলাম, সেইটার ক্ষেত্রে সরকারের মানে যে তিনজন খুব বসে থেকে সেগুলি মনিটর করতেছেন, 3 উপদেষ্টা নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস, তারা এই অর্ডারটা দিয়েছিলেন না তারা নিজের থেকে করেছেন? আপনার কাছে কি মনে হয়? আমরা তো জানি না, এটা তো মনে করেন যে অর্ডারটা কি দেয়া লাগে? দেয়া তো লাগে না। আমি লাগে না এই ক্ষেত্রে, দেয়া লাগে না। আর্মির উপরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, এমনকি পুলিশ। আমিও পারি, আমার যদি বৈধ অস্ত্র থাকে, আমাকে যদি কেউ অবৈধ অস্ত্র নিয়ে গুলি বর্ষণ করে, আমি নিঃসন্দেহ আমার আগ্নেয়াস্ত্র চালানোর জন্য, তাহলে আমি কি জন্য লাইসেন্স দিলাম? ঠিক আছে, তাহলে আমি প্রশ্নটা কেন দিব? তাহলে প্রশ্নটা অবশ্যই আমি একটু উল্টা জায়গা থেকে করি। সেইটা হচ্ছে আর্মি গুলি করতেছে, লোক মারা যেতেছে, অনেক না 4 জন 3 জন, কেউ বলে থাকেন যে আরো 2-1 জন বেশি আহত হয়ে থাকতে পারেন। সেই ক্ষেত্রে উপদেষ্টারা যখন তারা এটা দেখতেছিলেন তখন তারা মনে করছেন যে কাজটা ঠিকই আছে, মানে তারা তো এটা বন্ধ করতে বলেন নাই। দেখেন, কারো তো বলার দরকার না যে বন্ধ করেন কিংবা কন্টিনিউ করেন। তাহলে তো 3 জন বা 4 জন, তারা মনিটরিং করে কি করতে পারে? তারা মনিটরিং করে কি করতে 300 বা 400 হতে পারে। তারা মনিটরিংটা কি করতেছিলেন? ওনাদের একটা দায়বদ্ধতা, আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে ওনাদের লোকজনদেরকে এখন অনেকে ট্রল করেন, হ্যাঁ, কি শাপলা না এপিসি, কিন্তু মানে শাপলা না ট্যাঙ্ক না, কিন্তু আমি ফৌজদারি কার্যবিধি, অসীম ভাই, আমি ফৌজদারি কার্যবিধি যতটুকু, আপনি তো ম্যাজিস্ট্রেট ছিলেন, আমি ফৌজদারি কার্যবিধি যতটুকু বুঝি, আমি যদি ফৌজদারি কার্যবিধি যতটুকু বুঝি, মাঠে যেটা হইতেছে সেটা একজন স্বরাষ্ট্র উপদেষ্টা তার আরো 2 জন উপদেষ্টা নিয়ে মনিটর করবেন, দ্যাট অ্যালার্মস এ বেল, সাংঘাতিক রকমের ঘন্টা। কিন্তু আপনি কিন্তু কোর্টে এইটাকে আপনি মানে পার করতে পারবেন না, কিন্তু যদি বাংলাদেশে কোনোদিন ন্যায় বিচার হয় আপনি এটা করতে পারেন না। এবং এটা আপনি নাম দিতে পারেন না যে আপনি মনিটর করতেছেন, আপনি খোঁজ রাখতে পারেন, আপনি নাম দিতে পারেন না। আপনি একজন প্রথিতযশা ফৌজদারি লয়ার, আপনি জানেন যে তাহলে এটার কি মিন হয় সেটা তো আপনি বুঝতে পারতেছেন। মানে আমি কি এটা ভিডিও গেম দেখতেছি? আমি এখানে বসে বসে ওরে কোমুক গুলি কর অথবা গুলি করিস না, না এখন দেখেন মানে আপনি আমারে বলেন ক্যান দে ডু দ্যাট? না, এই বিষয়টা আমি আসলে মনে করেন যে আমার মন্তব্য করার খুব একটা বেশি কিছু নাই। এটা মানে কিভাবে আমি বলবো, আমি আসলে আমার নিজের আমি একটু মাসুদ ভাইয়ের কাছে যাই। মাসুদ ভাই, আপনার কাছে কি মনে হয় এটা কি হয়? মানে ফৌজদারি কার্যবিধি অনুসারে পুলিশ প্রশাসন ম্যাজিস্ট্রেট এদের কি স্পেসিফিক দায়িত্ব এই কারণে দেওয়া হয় যে ওই মুহূর্তের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা যেরকমই হোক তারা সিদ্ধান্ত নেবে, তারা এটার মধ্যে এটা করবে। এইটার ক্ষেত্রে 3 জন এখানে বৈশা অনেকগুলি স্ক্রিন দিয়ে 3 জন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এটা দেখতেছেন, এটা যদি লট পয়েন্ট আপনি কোশ্চেন করেন কোর্টে, তাহলে এটার অবস্থা কি হবে? আপনি কোনোভাবে এটা জাস্টিফাই করতে পারবেন? মাসুদ, আপনি যদি একটু আমাদেরকে আলো দেখাইতেন। আলো হচ্ছে এখানে যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, যেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার মাঠে যারা ক্রিমিনালস তারা আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে এবং সেটা একজন সাধারণ নাগরিকের উপরে তারা প্রয়োগ করছে। খুব স্বাভাবিক যে মানে আইন কিসের জন্য? আইন তো জনগণের জন্য, মানুষের জন্য তো আইন। আইনের জন্য তো মানুষ না, এই কথাটা তো আইনে বলা আছে, বা আইনের একটা আমরা এসে বলে থাকি আর কি। তো যখন আমার নাগরিক বাঁচবে না, নাগরিক নিরাপদ থাকবে না, তখন আমার এই রুলস মানতে গিয়ে আমি ওই একটা উদাহরণ মাঝে মধ্যে বলি যে মানে প্রেসিডেন্ট যাবে হরিণ শিকারে, তো উজিরকে বলা আছে যে তোমার এই কাজগুলো করতে হবে আর কি। তো তার মধ্যে যে সে ঘোড়ার পিঠে উঠলে রেকাবে পা ঢুকে গেলে
ওটা পাটা বের করে দিতে হবে, এটা তার লিস্টে ছিল না। তো যখন পা ঢুকে গেছে সে খুব চিৎকার করতেছে, উজিরকে বলতেছে এটা খুলে দাও খুলে দাও। সে বলছে যে স্যার ঠিক আছে, আমি একটু লিস্টটা দেখে আসি যে আপনি যে কাজ দিয়েছিলেন তার মধ্যে আপনার রেকাবে পা ঢুকে গেলে ওটা বের করার দায়িত্ব আমার আছে কিনা। তো আপনি বলেন এই উজিরের কোনো দরকার আছে এই প্রেসিডেন্টের বা এই রাজার? দরকার নাই। তো আপনি যখন বাঁচবেন না বা আমার নাগরিক যখন হুমকির মুখে পড়ে, তখন সকল আইনের ঊর্ধ্বে গিয়ে তো এটা দায়িত্ব হয়ে যায়, তখন ওখানে যারা ফোর্স থাকেন তারা নাগরিককে বাঁচাবার প্রশ্নে যা করা দরকার সেটা তারা করবেন। ওখানে তো উচ্চপদস্থ একটা আছে, কমিটি থাকে, তাদের তো একটা ক্যাডার সিস্টেম তাদের তো আছে, যে অমুকে হলে অমুক, তারপরে হলো অমুক, এই ডিসিশনটা তিনি নিতে পারবেন, এসপি নিতে পারবেন, ডিসি বলতে পারবেন। এটার জন্য তো ঢাকা পর্যন্ত এটা না, জরুরি না। তারা দেয়ালে মানে দেয়ালে তারা মনিটর করতেছেন, মানে একটা জায়গায় তো এবং সেখানে কে আছেন? আসিফ নজরুল। ডক্টর আসিফ নজরুল কি এটা জানেন না যে তিনি এটা করতে পারেন না? করলেও এটা প্রকাশ্যে করতে পারেন না, এবং বৈশা এখানে একটা মানে সিস্টেম করে এটা করতে পারেন না। এটা তো ওনার একটু আইন কানুন তো ওনার জানা থাকতে পারার কথা। আছেন কে? স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি এটা জানেন না। আমি মানলাম অসীম ভাইয়ের কথা শুনা যে আসিফ মাহমুদ সচিব ভুইয়া এগুলি বোঝেন না, ওরা দুজন তো বোঝেন। এটা কিরকম? আচ্ছা যাই হোক, মাসুদ ভাই এটা নিয়ে আর কথা বলতে চাই না। আপনি তখন কবেন যে উপদেষ্টাদের পারলে জিগায়ও, ওদেরকে কেন জিগাও, উপদেষ্টাদের জিগাবো যদি পারি। আমার কাছে মনে হয় যে সবকিছুর পিছনে এই যে সবাই যদি জিজ্ঞেস করতে পারতাম তাহলে ভালো হতো। আপনাদের জিজ্ঞেস করি, আপনাদের এই জিজ্ঞাসা আমি আপনি না করলে জনগণ জিজ্ঞেস করবে না, মুশকিল কি মাসুদ ভাই জানেন? ধরেন আমি জিজ্ঞেস করতেছি, আমাকে হঠাৎ করে এনসিপির বিপক্ষে আওয়ামী লীগের দালাল, চর, সালমান এফ রহমানের কেশিয়ার ইত্যাদি 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 বানায় ফেলবে।